নমস্কার, আপনারা শুনছেন সাসপেন্স থ্রিলার প্ল্যাটফর্ম, আপনার গল্পের প্ল্যাটফর্ম। আজ আপনি শুনবেন বাংলা অডিও স্টোরির জগতে প্রথমবার ডক্টর আর অস্টিন ফ্রিম্যানের সৃষ্ট কালজয়ী চরিত্র ডক্টর থর্নডাইকের দ্য স্ট্রেঞ্জ ল্যাচকির অবলম্বনে হাতের ছাপ। ডক্টর রিচার্ড অস্টিন ফ্রিম্যানের জন্ম 11 এপ্রিল 1862, মৃত্যু 28 সেপ্টেম্বর 1943 সালে। তিনি ছিলেন ব্রিটিশ সাহিত্যের একজন গোয়েন্দা গল্পের লেখক, যিনি সৃষ্টি করেছিলেন মেডিকো আইনি ফরেন্সিক তদন্তকারী ডক্টর থর্নডাইককে। ফ্রিম্যান তার উপন্যাসে ও ঔপনিবেশিক শল্য চিকিৎসা হিসেবে তার কিছু প্রাথমিক অভিজ্ঞতা বর্ণনা করেছিলেন ডক্টর থর্নডাইকের অনেক গল্পে। ডক্টর থর্নডাইকের অনেক গল্পই ক্রান্তীয় ওষুধ, ধাতুবিদ্যা এবং বিষবিদ্যার মতো বিভিন্ন ক্ষেত্রের সাথে জড়িত। রিচার্ড ফ্রিম্যানের প্রথম থর্নডাইক গল্প দ্য রেড থাম মার্ক, যা 1907 সালে প্রকাশিত হয়েছিল। পৃথিবীতে মেডিকেল ডিটেকটিভ হিসেবে ডক্টর থর্নডাইক ছিলেন প্রথম চরিত্র। আজকের গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি লিও, ডক্টর থর্নডাইকের চরিত্রে পার্থ অরণ্যদেব। তাহলে আর দেরি না করে শুনে নেওয়া যাক আজকের আমাদের বিশেষ নিবেদন, আর অস্টিন ফ্রিম্যান রচিত দ্য স্ট্রেঞ্জ ল্যাচকি অবলম্বনে প্রিয়াঙ্কা অধিকারীর ভাষান্তরে হাতের ছাপ। মানব মনের প্রতিকূলতা দার্শনিক এবং মনস্তত্ত্ব গবেষকবিদদের কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। কালক্রমে গবেষকরা এই তত্ত্বের উপর গবেষণা চালিয়ে যাচ্ছেন। এ যেন এক অবিরাম প্রক্রিয়া। শুরু আছে, কিন্তু শেষ কোথায় তা অজানা। হয়তো কোনো এক ভোরের আলোয় এর নিষ্পত্তি ঘটবে, বা কোনো এক গোধূলি বেলায়। সময়ের সাথে সাথে কত কিছুরই না প্রত্যক্ষদর্শী হয়ে উঠি আমরা। এই যেমন ধরুন, কোনো একটা জিনিস একটা ব্যক্তির কাছে যখন থাকে, সে কিন্তু তখন ওই জিনিসটার গুরুত্ব বুঝতে পারে না, কিন্তু যখনই জিনিসটার সাথে তার বিচ্ছেদ ঘটে, তখনই সে বুঝতে পারে সে কি হারালো। হোক সেটা বড় বস্তু কিংবা সজীব বস্তু। বাংলায় একটা কথা আছে, দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ বোঝে না। তা সে যেমন জিনিসই হোক না কেন, কাছে থাকতে তার সঠিক মর্যাদা দেওয়া হয় না। মানুষের মন ঠিক একই রকম, জানেন তো। আমার ক্ষেত্রেও এমনটা হয়েছিল। কখনো ভাবিনি আমার সাথেও এমন কিছু হতে পারে। অনেক আশা নিয়ে ডাক্তারি পাশ করার পর নিজের একটা ক্লিনিক খুলে বসেছিলাম। বেশ ভালোই সময় কাটছিল ক্লিনিকের সাথে। ধীরে ধীরে ক্লিনিকটা ছোট থেকে বড় হতে থাকলো। কত মানুষ তাদের চাহিদা পূরণের জন্য দূর থেকে ছুটে আসতে থাকলো। আয় মোটামুটি মন্দ হচ্ছিল না। হঠাৎ কিছুদিন পর এই জীবনটাকে কেমন একঘেয়ে মনে হতে লাগলো। বারবার মনে হচ্ছিল, যদি জীবনটাকে অন্যভাবে উপভোগ করতে পারতাম তাহলে বেশ ভালো হতো। সকাল থেকে রাত্রি পর্যন্ত ক্লিনিকেই পড়ে থাকা, আলাদা করে নিজের জন্য কিচ্ছু করা হয়ে উঠত না। আর সেই কারণেই ক্লিনিকের পাঠ চুকিয়ে আমার এক বন্ধু, প্রখ্যাত চিকিৎসা আইনশাস্ত্র বিশারদ বা মেডিকো লিগ্যাল এক্সপার্ট ডক্টর থর্নডাইকের অধীনে তার সহকারী হিসেবে যোগ দিলাম। সহকারী হিসেবে প্রথম কিছুদিন জীবনটা বেশ ভালো লাগলেও বিপত্তি ঘটল একটা সময় পর। ডক্টর থর্নডাইকের কাছে কিছুদিন সহকারী হিসেবে কাজ করার পর মনে হতে লাগলো আমার আগের কাজটাই এর থেকে ভালো ছিল। ক্লিনিকের জন্য মনটা কেমন যেন করতে থাকলো। একটা কথা বারবার মনের মধ্যে কড়া নেড়ে বলল, আগে তুই স্বাধীন ছিলিস, কারোর অধীনে কাজ করতে হতো না, কিন্তু এখন তুই তো নিজের যোগ্যতা থাকা সত্ত্বেও নিজের হাতে তৈরি করা ক্লিনিককে ছেড়ে বন্ধুর সহকারী হিসেবে কাজ করছিস। মনের মধ্যে শুরু হলো এক বিশাল দ্বন্দ্ব।
বুঝতে পারছিলাম না কি করব। একদিকে প্রিয় হ্যান্সের অনুরোধ, অন্যদিকে সহকারীর কর্তব্য। কোনটাকে আগে বেছে নেব? 7-5 ভাবার পর হঠাৎ মাথায় একটা উপায় এলো। একবার থর্নডাইকের সাথে এ বিষয়ে আমার কথা বলা উচিত। ও যদি আমার না থাকার বিষয়ে রাজি হয়ে যায়, তাহলে হ্যান্সের সাথে ওখানে গিয়ে থাকতে আমার কোনো অসুবিধাই হবে না। পরিকল্পনা মতো থর্নডাইকের কাছে গিয়ে বললাম, কি ব্যস্ত আছো? ভিতরে আসতে পারি? না না, ব্যস্ত নেই, এসো, কাম ইন। থর্নডাইক বলল। থর্নডাইকের ঘরে প্রবেশ করলাম। আরাম কেদারায় সে বসে রয়েছে, হাতে চায়ের একটা কাপ ও আজকের খবরের কাগজটা ধরা। গুড মর্নিং। তা চা বলি নাকি? জিজ্ঞেস করল ডক্টর থর্নডাইক। ঘাড় নেড়ে সম্মতিসূচক উত্তর দিলাম। সন্ধ্যাকালীন চায়ের কাপে চুমুক দিতে দিতে থর্নডাইককে হ্যান্সের চিঠির ব্যাপারে বললাম। সব শোনার পর ও বলল, ওয়েল, বেশ তো, ঘুরে এসো, একটা মাসেরই তো ব্যাপার। কোনো আপত্তি না করেই ও রাজি হয়ে গেল। কিছুক্ষণ নীরব থেকে থর্নডাইক বলল, বাট মাই ডিয়ার ফ্রেন্ড, 1 মাস পর কিন্তু তাড়াতাড়ি ফিরে এসো, তোমার আশার অপেক্ষায় থাকবো। হ্যান্সের ওখানে যাওয়া নিয়ে আর কোনো রকম অসুবিধাই রইল না। তাই তাড়াতাড়ি করে নিজের ব্যাগপত্র গুছিয়ে নিলাম। 1 মাসের ব্যাপার বলে কথা, তাই নিজের প্রয়োজনীয় জিনিসগুলোকে ঠিকঠাক গুছিয়ে নেওয়াটাই ভালো। সেখানে গিয়ে কখন কোন জিনিসটা প্রয়োজন হয়ে পড়ে। কথা মতো দিন কয়েকের মধ্যে রওনা দিলাম হ্যান্সের গ্রাম ব্র্যাড হোমে। দীর্ঘ সফরের পর পৌঁছালাম ব্র্যাড হোমে। হ্যান্সের বাড়ি এসে ডাক দিলাম, হ্যালো হ্যালো, কেউ আছেন? হ্যান্সের স্ত্রী ভিতর থেকে বেরিয়ে এসে বলল, হ্যাঁ, আছি বই কি, আমি আছি। তুমি যে আসবে এ বিষয়ে হ্যান্স আগেই আমায় অবগত করেছিল। তোমার বন্ধু নরওয়ে পাড়ি দিয়েছে আজ, 3-4 আগে। ও গড, আমি আসার আগেই উনি রওনা দিয়েছেন। মিট করতেই পারলাম না ওর সাথে। চিন্তা করো না, আমরা সবাই আছি। বলল হ্যান্সের স্ত্রী। হ্যান্স নেই ঠিকই, কিন্তু তাতে করে আমার যত্ন আত্মীরের কোনো ত্রুটি রাখেনি হ্যান্সের স্ত্রী। প্রতিটা প্রহরের খাবার থেকে শুরু করে আমার শয্যাগার সব কিছুরই অভাবনীয় আয়োজন করেছে মিসেস হ্যান্স। মিসেস হ্যান্স ছাড়াও বাড়িতে ছিল মিসেস হ্যান্সের বিধবা বোন মিসেস হ্যাডলিন, তার একমাত্র পুত্র ফ্রেড এবং মিস্টার হ্যানলিনের ভাইজি লুসি। একদিন প্রাতঃকালে সবাই বসার ঘরে বসে চা পান করছি। চায়ের কাপে চুমুক দিয়ে মিসেস হ্যান্ডলিন বললেন, যাক, হ্যান্সের জন্য হলেও অনেক দিন পর তুমি এ বাড়িতে এসেছো, তাই একসাথে বসে চা পান করার সুযোগ হয়েছে। মিসেস হ্যান্ডলিনের কথা শেষ হতেই আমি বললাম, অপদার্থ লোকেরা সুস্থ মানুষের পরিকল্পনাকে বানচাল করে দেয়, সেই জন্যই আমি আর আমার মুখ দেখাই না। এই কথা শুনে মিসেস হ্যান্ডলিন বললেন, স্বভাবটা সেই একই রকমই রয়েছে। মানুষকে ইমপ্রেস করার জন্য কত রকমই না কথা বলো। ইমপ্রেস করে কথা বলাটা আমার একটা স্বভাব। প্রাতঃকালীন চায়ের আড্ডা বেশ জমে উঠেছে। কথার মাঝে মিসেস হ্যান্ডলিন থর্নডাইকের সম্পর্কে জিজ্ঞেস করল। কেমন আছে থর্নডাইক? তার কাজকর্ম সব কেমন চলছে? ভালোই আছে, আর কাজকর্মটাও দিব্যি চলছে। তোমার এখানে আসা নিয়ে তার কি মতামত? জিজ্ঞেস করলেন মিসেস হ্যান্ডলিন। আমি বললাম, থর্নডাইক আমার এখানে আসা নিয়ে খুব একটা বিচলিত নয়, তবে তার বক্তব্য চিকিৎসা আইন শাস্ত্র নিয়ে পড়াশুনো করলেই বরং আমার উন্নতি লাভ হবে। এই কথা শুনে লুসি মন্তব্য করল, এই থর্নডাইক কি সত্যি মানুষ? কখনো কোনো বিষয়ে বিচলিত হতে দেখি না ওনাকে। আমি বললাম, হ্যাঁ হ্যাঁ, তিনিও মানুষ, মানুষের প্রকৃতি আর কি। মিসেস হ্যান্ডলিন তখন লুসিকে জিজ্ঞেস করেন, তুমি এখন কি করবে?
লুসি তখন উত্তর দেয়, আমি এখন ব্র্যাডহ্যামের জঙ্গলে যাব। কেন? জিজ্ঞেস করেন মিসেস হ্যান্ডলিং। প্রত্যুত্তরে লুসি বলল, ওখানে গিয়ে সেখানকার বড় গাছগুলোর ছবি স্কেচ করব। তুমি তো জানো স্কেচ করতে আমার কোনো ক্লান্ত লাগে না। লুসির কথা শুনে আমি বললাম, সেক্ষেত্রে আমি তোমার স্কেচের সরঞ্জামগুলো বইতে পারি ব্র্যান্ডহোমের জঙ্গল পর্যন্ত, কারণ সেখানে আমার একজন পেশেন্টকে দেখতে যাওয়ারও কথা আছে। যেহেতু পথ একই, তাই কোনো অসুবিধা তো হবে বলে মনে হয় না। আরও কিছু হয়তো বলতাম, কিন্তু ঠিক তখনই একজন রোগীর আগমনের সংবাদ পেলাম। সংবাদ পাওয়া মাত্র তাদের কাছে গিয়ে বিদায় নিলাম। আমায় এবার উঠতে হবে। আধ ঘন্টা বাদে লুসি এবং ফ্রেডকে নিয়ে আমি রওনা দিলাম ব্র্যাডহ্যাম গ্রামের দিকে আমার সেই রোগীকে দেখতে। লুসিকে জিজ্ঞেস করলাম, আচ্ছা তুমি কোথায় ছবি আঁকতে চাও? জঙ্গলের মধ্যে অজ্ঞাত লোকটির বাড়ির পাশেই যে বড় গাছটা আছে তার ছবি আঁকবো। আমি চমকে উঠে বললাম, অজ্ঞাত লোকটির বাড়ি মানে? প্রথমে বিষয়টি নিয়ে বেশি কথা বলতে চাইল না লুসি। বুঝতে পারলাম বিষয়টি থেকে ও এড়িয়ে যেতে চাইছে। আমি ওকে হালকা মজার স্বরে হুমকি দিয়ে বললাম, তুমি যদি আমার কথার কোনো উত্তর না দাও বা আমার কথা না শোনো, তাহলে তোমার স্কেচের সরঞ্জাম কিন্তু আমি ফেলে দেব। না না, ফেলবে না, বলছি। ব্র্যাডহ্যামের বনের ভেতরে একটি বাড়ি রয়েছে। বহুকাল হলো বাড়িটা পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। কোনো মানুষ বাড়িটায় যাতায়াত করতো না। কিন্তু বেশ কিছুদিন ধরে অজ্ঞাত নামে জনৈক ব্যক্তিটি ওই বাড়িতে থাকতে শুরু করেছে। সবচেয়ে অদ্ভুত এবং রহস্যজনক ব্যাপার কি জানেন? আজ পর্যন্ত কেউ তাকে দেখেনি। এমনকি বাড়িটা তার নামে করেছে যে দালাল, তার সঙ্গে পর্যন্ত হোয়াইট লকের কথোপকথন হয়েছে চিঠির মাধ্যমে। জনৈক ব্যক্তিটি থাকছে ঠিকই, কিন্তু আজ পর্যন্ত কেউ তাকে বেরোতে দেখেনি। এমনকি স্থানীয় দোকানদের থেকেও সে কোনো রকম জিনিসপত্র ক্রয় করে না। কথাগুলো শুনে আমি বেশ আশ্চর্য হলাম। লুসির উদ্দেশ্যে প্রশ্ন করলাম, তাহলে ভদ্রলোকের দিন চলছে কিভাবে? লুসি এর কোনো উত্তর দিতে পারল না। ওদের সেখানে রেখে আমি চলে যাই রোগী দেখতে। যা অনুমান করেছিলাম তার চেয়ে বেশ অনেকটা সময় লেগে গেল রোগীকে দেখতে। অনেকটা দুপুর হয়ে গেল বাড়ি ফিরতেই আমি চমকে গেলাম। মিসেস হ্যান্স ভ্রু কুঁচকে কিছু একটা বিষয়ে দুশ্চিন্তা করছেন এবং মিসেস হ্যান্ডলিং খুব উৎকণ্ঠায় রয়েছেন। গুটি গুটি পায়ে তাদের দিকে এগিয়ে গেলাম। আমি কিছু জিজ্ঞেস করবার আগেই মিসেস হ্যান্ডলিং আমায় প্রশ্ন করলেন, তোমার সাথে করে তো লুসি জঙ্গলের দিকে গিয়েছিল। তুমি কি ওকে কোথাও দেখেছো? কোথায় সে? ফ্রেডিকে নিয়ে সেই যে গিয়েছে, এখনও ফেরেনি। আমার তো খুব দুশ্চিন্তা হচ্ছে। মিসেস হ্যান্ডলিনের মুখে এমন কথা শুনে আমি অবাক হলাম। কেন, লুসি এখনো ফেরেনি? ওর তো এতক্ষণে ফিরে আসার কথা। ওদের তো আমি জঙ্গলে রেখে অনেকক্ষণ আগেই রোগী দেখতে গিয়েছিলাম। পথে আসবার সময় তো দেখতে পাইনি ওদের। না না, ফিরে আসেনি বললেন মিসেস হ্যান্ডলিং। ফেরার সময় ওদের না দেখতে পেয়ে আমি ভাবলাম হয়তো ওরা বাড়ি চলে এসছে, কিন্তু যত সময় বাড়তে লাগলো ততই মিসেস হ্যান্ডলিনের চিন্তা আরও বেশি হতে থাকলো। আর ধৈর্য রাখতে না পেরে তিনি তার দিদি মিসেস হ্যান্সের উদ্দেশ্যে বললেন, না না, আমি আর অপেক্ষা করতে পারছি না। প্রয়োজনে আমি নিজেই সাইকেলে চড়ে ব্যারডহামের জঙ্গলে আমার পুত্র ও লুসির খোঁজ করতে বেরোবো। পথে যার সাথে দেখা হবে তাকেই জিজ্ঞেস করব ওদের কেউ দেখেছে কিনা। মিসেস হ্যান্ডলিনের মুখের কথা শেষ হলো না। সহসা তখনই লুসি ঘরে প্রবেশ করল। তার চোখ মুখ দেখে ভয় পেয়ে যাই আমরা। লুসির চোখ মুখ ফ্যাকাশে, চোখের কোণে চকচক করছে অশ্রু জল। মিসেস হ্যান্ডলিন প্রশ্ন করলেন, কিরে লুসি, তুই কোথায় ছিলি এতক্ষণ? আর তুই একা এলি? ফ্রেড কোথায়? উদ্ভ্রান্তের মতো সে তাকিয়ে থাকে আমাদের দিকে। তারপর অতি কষ্টে বললে,
ফ্রেড হারিয়ে গেছে। আমাদের সকলের মাথায় যেন এক প্রকার বজ্রাঘাত হলো। মিসেস হ্যান্ডলিন চেঁচিয়ে লুসিকে বলতে থাকে, ওকে না খুঁজে তুই চলে এলি? কোন সাহসে? তুই তো নাই ফিরতে পারতিস। কোন মুখে আমার ছেলেটাকে ফেলে চলে এলি? ও গড, এ আমার কি হয়ে গেল? আমি ওকে অনেক খুঁজেছি, কিন্তু ওকে খুঁজে না পেয়ে বাধ্য হয়ে এখানে এসেছি তোমাদের থেকে সাহায্য চাইতে। লুসির মুখে সাহায্যের কথা শুনে মারমুখী হয়ে ওঠে মিসেস হ্যান্ডলিন। শান্তভাবে মিসেস হ্যামস তখন মধ্যস্থতা করে বলেন, হ্যাঁ হ্যাঁ, ঠিক করেছিস। একেই বিকেল হয়ে যাচ্ছে, তুই একা মেয়ে জঙ্গলে থেকে কি করবি? ভালোই করেছিস ফিরে এসে। আমরা সবাই মিলে ফ্রেডকে খুঁজে বের করব। মিসেস হ্যান্ডলিন ক্রোধের বশবর্তী হয়ে অকথ্য ভাষায় লুসিকে জিজ্ঞেস করে, বল, শেষ বাড়ির মতো জিজ্ঞেস করছি, ফ্রেডকে তুই কোথায় দেখেছিলি? মিসেস হ্যান্ডলিনের ভয়ে লুসি কোনো উত্তর দিতে পারে না। মাথা নিচু করে দাঁড়িয়ে অঝোর নয়নে কেঁদেই চলেছেন। চোখের জল ফেলে তুই পার পাবি না, তোকে বলতেই হবে। বল, কোথায় দেখেছিলি? কথা শেষ করে মিসেস হ্যান্ডলিন চড় তুলে লুসির দিকে। সবটা চোখের সামনে দেখে চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারলাম না। তখন মধ্যস্থতা করে বললাম, ওর শরীর এখন ভালো নেই, ওর এখন বিশ্রাম প্রয়োজন। আপনি শান্ত হন। আমি সেই জায়গাটা চিনি মিসেস হ্যান্ডলিন। আপনি চেনেন? সত্যি বলছেন? আমার ছেলেটাকে খুঁজতে আপনি আমায় সাহায্য করবেন? তাহলে বিলম্ব কিসের? চলুন, এক্ষুনি আমরা সাইকেলটা নিয়ে ফ্রেডের অনুসন্ধানে বেরিয়ে পড়ি। আপনি বিচলিত হবেন না মিসেস হ্যান্ডলিন, আমাদের এখন শান্ত থাকা অত্যাবশ্যক। মিসেস হ্যান্ডলিন কিছু একটা বলতে যাবেন, আর ঠিক তখনই তিনি থেমে যান। বিস্ফারিত চোখে তাকিয়ে থাকে মিসেস হ্যান্ডলিন। ফ্যাকাশে দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে লুসির দিকে। লুসির দিকে খানিকক্ষণ তাকিয়ে থাকার পর মিসেস হ্যান্ডলিন তার উদ্দেশ্যে বলল, আমার অনুমান তাহলে ঠিক। তোর আভাব আমার মোটেও সুবিধের লাগছে না। কি করেছিস বল? আমার ফ্রেডের সঙ্গে তুই কি করেছিস? সহসা চোখ পড়ল লুসির পোশাকের দিকে। তার পোশাকে লেগে রয়েছে রক্তের দাগ। রক্তের দাগ দেখে নিজেকে আর ধরে রাখতে পারলেন না মিসেস হ্যান্ডলিন। চোখ দুটো লাল করে আতঙ্কিত স্বরে এগিয়ে গেলেন লুসির দিকে। কাঁধ দুটো ধরে ঝাঁকুনি দিয়ে বলে উঠলেন, বল বল বলছি লুসি, আমার ছেলেটাকে কোথায়? তোর জামায় এই রক্তের দাগ এলো কি করে? তুই কি সত্যি মেরে ফেলেছিস আমার ছেলেটাকে? মিসেস হ্যান্ডলিনের হাত থেকে লুসিকে ছাড়িয়ে একই প্রশ্ন ওকে আমি করলাম। কি এটা লুসি? এসব কিভাবে হলো? লুসি উদ্ভ্রান্তের মতো আমার দিকে দৃষ্টি মেলে। এ যেন নিষ্পাপ দৃষ্টি। আমতা আমতা করে লুসি বলল, এটা রক্ত। একটা গাছের গুড়ির সঙ্গে ধাক্কা লাগে ফ্রেডের, আর সেই সময় ওর নাকটা সামান্য কেটে গিয়ে রক্তক্ষরণ হয়। তারই ছিটে এসে পড়েছে জামায়। না না, এসব মিথ্যে। ও মিথ্যে বলছে। মিসেস হ্যান্ডলিন কিছুতেই এই কথাটা বিশ্বাস করতে পারছেন না। আপনি শান্ত হন, আমরা এখনই যাব ফ্রেডের অনুসন্ধানে। আপনি একটু অপেক্ষা করুন। অবশেষে মিসেস হ্যান্ডলিনকে শান্ত করে আমি সাইকেল আনতে যাই। ফিরে এসে দেখলাম বাইরে বেরিয়ে গেছেন মিসেস হ্যান্ডলিন। কি করব এখন? এইভাবে তো ওনাকে একা ছাড়া যাবে না। মিসেস হ্যামসের উদ্দেশ্যে বললাম, মিসেস হ্যান্ডলিনের সঙ্গে আপনার বাড়ির ভৃত্য কি যেতে পারবে? আসলে আমার একটা পেশেন্ট দেখতে যাওয়ার কথা আছে, আমি হয়তো ওনার সাথে থাকতে পারবো না। মিসেস হ্যামস বলল, হ্যাঁ নিশ্চয়ই, আপনি নিয়ে যেতে পারেন। বিলম্ব না করে তৎক্ষণাৎ সাইকেলে করে মিসেস হ্যান্ডলিনের গাড়িটিকে অনুসরণ করতে থাকি। গাড়িটি একেবারে এসে থামল ব্র্যাডহ্যামের সেই জঙ্গলে। ঘন বড় জঙ্গল, বিশাল লম্বা লম্বা গাছ, সাথে ছোট ঝোপঝাড়। কাঁদতে কাঁদতে মিসেস হ্যান্ডলিন তার পুত্র ফ্রেডকে খুঁজে বেড়াচ্ছেন। চিৎকার করে বলছেন, বাবা, বাবা ফ্রেড, কোথায় গেলি বাবা? সাড়া দে। দেখ, তোর মা এসেছে। আয়, মায়ের কাছে ফিরে আয়। জঙ্গলে পড়ে থাকা পেরেক তার পায়ে এফোড় ওফোড় করে দিচ্ছে।
শুকনো পাতার উপর তার নিজের রক্তের দাগ কেটে যাচ্ছে। তাতে আর কোনো ভ্রুক্ষেপ নেই। আপন মনে খুঁজে বেড়াচ্ছেন তার সন্তানকে। দৃশ্যটা বড়ই করুণাময় ও অত্যন্ত পীড়াদায়ক। একজন মা তার সন্তানকে খুঁজে না পেলে যে কি হতে পারে তা সত্যি অকল্পনীয়। এত ডাকাডাকি, কিন্তু ফ্রেডের কণ্ঠস্বর আমরা কোথাও একটুকুও শুনতে পেলাম না। ওর তরফ থেকে কোনো উত্তর এলো না। এদিকে ক্রমে দিনের আলো ফুরিয়ে চারিদিকে আঁধারে আচ্ছন্ন হয়ে আসছে। মিসেস হ্যান্ডলিন পাগল প্রায় অবস্থা, চোখে দেখা যাচ্ছে না এই দৃশ্য। তাকে দেখে আমার রীতিমতো ভয় করছে। পুত্র শোকে তার মাথাটা যেন না আমার খারাপ হয়ে যায়। বাড়ি থেকে যে মানুষ বেরিয়েছিল আর এখন যে মানুষটাকে আমি সামনে দেখছি, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। পা কেটে রক্তাক্ত অবস্থা, কেঁদে কেঁদে চোখ মুখ লাল করে ফেলেছে। মাথার চুলগুলো কেমন এলোমেলো হয়ে বারবার মুখের উপরে এসে পড়ছে। প্রতিটা ঝোপঝাড়গুলোকে ভেদ করে তন্ন তন্ন করে খুঁজে চলেছেন তার একমাত্র ছেলে ফ্রেডকে। গগনভেদী চিৎকারে রেখে চলেছেন, ফ্রেড! কিন্তু কোনো সাড়া নেই। মিসেস হ্যান্ডলিন যেদিকে ছুটছে, আমিও তাকে অনুসরণ করে সেই দিকেই ছুটে চলেছি। আমাকে দেখেও না দেখার মতো করেই খুঁজে চলেছেন নিজের ছেলেকে। 1 গজের দূরত্ব বজায় রেখে একটা জায়গায় এসে দাঁড়িয়ে পড়লাম। আগের দিন বেশ বৃষ্টি হয়েছিল, সে কারণে মাটিটা এখনো নরম এবং সিক্ত ছিল। হঠাৎ মাটির উপর কারোর পায়ের ছাপ দেখলাম। যদি ভুল না করে থাকি, এ ছাপ খুব সম্ভবত লুসিরই হবে। জোরে ডাক দিলাম মিসেস হ্যান্ডলিনকে। খেলা হাতির মতো দৌড়ে এলো মিসেস হ্যান্ডলিন। এসে বলল, কি ব্যাপার, পেয়েছো আমার ফ্রেডকে? না না, ফ্রেডকে পাইনি, তবে আপনি একবার এদিকে আসুন তো। এই দেখুন তাকিয়ে। কি কি দেখবো? বললেন মিসেস হ্যান্ডলিন। তার কথা শুনে আমি বললাম, দেখুন মিসেস হ্যান্ডলিন, এটা লুসির পদচিহ্ন। আমার মনে হচ্ছে ওরা এই দিকেই গিয়েছিল। যদি ভুল না করি, আমার মনে হয় আমরা এই দিকেই ফ্রেডকে খুঁজে পাবো। মিসেস হ্যান্ডলিন ক্রুদ্ধ হয়ে বলল, লুসির নাম আমার সম্মুখে নেবেন না। আজ যা কিছু হয়েছে তার জন্য ওই মেয়েটাই দায়ী। আমি চাই না আমার সামনে ওর নাম কেউ ধরুক। আমার দৃঢ় বিশ্বাস আমার ছেলেকে লুসি হত্যা করেছে। মিসেস হ্যান্ডলিনকে বোঝাবার চেষ্টা করছি। আপনার কোথাও ভুল হচ্ছে মিসেস হ্যান্ডলিন। ফ্রেডের হারিয়ে যাওয়ার জন্যে লুসি কোনোভাবেই দায়ী হতে পারে না। আপনারা সবাই জানেন লুসি তার ভাইকে কতটা ভালোবাসে। একবার ভেবে দেখুন, লুসি কিভাবে আমাদের কাছে এসে সাহায্য প্রার্থনা করেছিল। হয়তো গভীর কোনো দুর্ঘটনার সম্মুখীন হয়েছিল ওরা, যার কারণে দুজনে আলাদা হয়ে গেছে। তাছাড়া লুসি তার ভাইকে খোঁজার আপ্রাণ চেষ্টা করেছে, তাতে সে সফলতা পায়নি, তাই তো আমাদের কাছে গিয়ে ফিরেছিল। আমার কথা থামিয়ে মিসেস হ্যান্ডলিন বলল, আপনি বিষয়টা বুঝতে পারছেন না। আর কয়েকদিন পরেই উইন্টারের সঙ্গে লুসির বিয়ে হবে। ও মেয়ে খুব ধূর্ত। যদি কোনো প্রকারে ফ্রেডের মৃত্যু ঘটাতে পারে, তাহলে এই পুরো সম্পত্তির অধিকারী হবে লুসি। এজন্যই ও ফ্রেডকে ওর রাস্তা দিয়ে সরিয়ে দিয়েছে। মিসেস হ্যান্ডলিনের কথা শুনে আমি পুরো অবাক হই। এক প্রকার বাধ্য হয়ে বললাম, আই এম সরি, লুসির বিয়ের বিষয়ে আমি কিছুই জানতাম না। তাছাড়া আপনার জায়গায় যদি আমি থাকতাম, তাহলে আমিও হয়তো এই একই কথাই বলতাম। না না, তুমি অনেক কিছুই জানো না, তাই এমন কথা বলছো। আচ্ছা বেশ, ঠিক আছে। অপেক্ষা না করে আমরা অরণ্যের আরো গভীরে প্রবেশ করলাম। সহসা সেখানে দৃষ্টি আকর্ষণ করল আরো বেশ কয়েকটি পদচিহ্ন। অনেকগুলো পদচিহ্নের মাঝে মনে হলো একটা বাচ্চা ছেলের পায়ের ছাপ রয়েছে। তৎক্ষণাৎ বিষয়টা মিসেস হ্যান্ডলিনকে জানাই। তিনি বললেন, আপনার অনুমান হয়তো ঠিক হলেও হতে পারে। আমার মনে হচ্ছে লুসি হয়তো কিছু লোককে ঘুষ দিয়েছে ফ্রেডকে অপহরণ করে দূরে কোথাও নিয়ে যাওয়ার জন্য, বা এই পৃথিবী থেকেই সরিয়ে ফেলার জন্য। আমাদের এখন উচিত এই পায়ের ছাপগুলোকে অনুসরণ করে এগিয়ে চলা। মিসেস হ্যান্ডলিনের কথায় কিছু উত্তর দিতে পারলাম না। মনে মনে ভাবলাম, এই মুহূর্তে আমার পক্ষে মিসেস হ্যান্ডলিনের সঙ্গে গিয়ে অগ্রসর হওয়া সম্ভব নয়। রোগী আমার জন্য অপেক্ষা করছেন, তাকে দেখার জন্য আমায় অগ্রসর হতে হবে।
কিন্তু এ কথা মিসেস হ্যান্ডলিনকে বলি কি করে? কি করব এখন? হঠাৎ সেই সময় দেখলাম হ্যামসির বাড়ির গাড়ি। এই সময় গাড়িতে করে কে এলো? যেই আসুক না কেন, তার সাথে মিসেস হ্যান্ডলিনের দায়িত্ব অর্পণ করে আমি অন্তত পেশেন্ট দেখতে যেতে পারবো। ক্ষণিকের মধ্যেই গাড়ি থেকে নামলেন মিসেস হ্যান্স। মিসেস হ্যান্সকে দেখে ওনার সামনে এগিয়ে গিয়ে আমি বললাম, আপনি এখানে? হ্যাঁ, পরিস্থিতি যা জটিল তাতে না এসে থাকতে পারলাম না। অনেকটা সময় পেরিয়ে গেল, কোনো খোঁজ খবর পাইনি, তাই নিজেই চলে এলাম। মিসেস হ্যান্স বললেন। মিসেস হ্যান্সের উদ্দেশ্যে আমি বললাম, তা এসে ভালোই করেছেন, আমারও পেশেন্ট দেখতে যাওয়ার কথা ছিল। এই অবস্থায় মিসেস হ্যান্ডলিনকে একা ছেড়ে কিভাবে যাই তাই ভাবছিলাম। এখন আপনি এসে গেছেন তাই আর কোনো চিন্তা নেই। মিসেস হ্যান্ডলিনকে মিসেস হ্যান্সের অধীনে রেখে আমি রওনা হলাম রোগী দেখতে। একজন চিকিৎসকের জীবন চিরকালই অনিশ্চয়তায় পরিপূর্ণ। যত দিন যাচ্ছে ততই রোগীর সংখ্যা বেড়েই চলেছে। প্রথমেই দুজন রোগীকে দেখলাম। তাদের মধ্যে একজনের হয়েছিল প্লুরোসি এবং অন্যজনের বাঁ কাঁধটা ডিসলোকেট হয়ে গিয়েছিল। তবে তাদের পরিচর্যা করার পরেও রেহাই পায়নি। স্থানীয় কয়েকজন জিপসির রোগ নিরাময় করতে আরও কিছু সময় লেগে গেল। অবশেষে যখন বাড়ি ফিরলাম তখন অনেক রাত হয়েছে। বাড়িতে ঢুকতে যাব এমন সময় একটা পরিচিত মুখ দেখে আমি এক প্রকার চমকে উঠি। দেখতে পাই আমার অতি পরিচিত বন্ধু ডক্টর থর্নডাইককে। তাকে দেখে খুব অবাক হলাম। থর্নডাইক একা নয়, তার সঙ্গে রয়েছে একজন পুলিশ অফিসার। আমি তাকে প্রশ্ন করলাম, তুমি এখানে এই সময় কি করছো? হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? আমি এখানে কি করছি মানে? তুমি তো আমার টেলিগ্রামটা পাঠিয়েছিলে। আমি 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 তো কোনো টেলিগ্রাম পাঠাইনি। আচ্ছা, টেলিগ্রাম বার্তা কি আমার অ্যাকাউন্ট থেকেই পাঠানো হয়েছে? প্রশ্ন করলাম থর্নডাইককে। প্রত্যুত্তরে থর্নডাইক জানালেন, না 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 না, মেসেজটা তোমার অ্যাকাউন্ট থেকে আসেনি মাই ডিয়ার ফ্রেন্ড। ওটা এসেছে মিসেস অ্যালডিনের অ্যাকাউন্ট থেকে। কিন্তু আমি তো কোনো টেলিগ্রাম পাঠাতে বলিনি। কি লেখা ছিল তাতে? বাট মাই ডিয়ার ফ্রেন্ড, তোমার নাম করেই তো আমি টেলিগ্রামটা পেয়েছি এবং সেখানে বলা হয়েছে যত দ্রুত সম্ভব আমি যেন এখানে আসি। থর্নডাইকের কাছে এমন কথা শুনে আমি বেশ অবাক হলাম। আমার নাম করে টেলিগ্রাম করার কি প্রয়োজন পড়ল মিসেস হ্যান্ডলিনের? অর্থাৎ এই কথার উত্তর একমাত্র মিসেস হ্যান্ডলিনই দিতে পারবেন। টেলিগ্রাম করার কারণ জানার জন্যে মিসেস হ্যান্ডলিনের দিকে এগিয়ে গেলাম। সেই মুহূর্তে থর্নডাইক আমায় বাধা দিল এবং বলল, মাই ডিয়ার ফ্রেন্ড, নারীদের মন বোঝা বড়ই শক্ত এবং তিনি যে শুধু আমায় বার্তা পাঠিয়েছেন তা কিন্তু নয়। থর্নডাইকের এমন কথা শুনে চমকে উঠে আমি জিজ্ঞেস করলাম, আর কি করেছেন মিসেস হ্যান্ডলিন? কি করেছেন? ও মাই গড, তিনি একটা মারাত্মক কাজ করেছেন। তিনি আমাকে জানানোর পাশাপাশি গ্রামের স্থানীয় জেপি অর্থাৎ অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সাহেবকে একটা চিঠি পাঠিয়েছেন। ও মাই গড, এখন উপায়? থর্নডাইক বলল, ওয়েল, এখন তো আমাদের আর কিছুই করার নেই মাই ডিয়ার ফ্রেন্ড। চিঠি পেয়ে জেপি লুসির বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট বের করেছেন। কি কারণে? আমার প্রশ্নের উত্তরে থর্নডাইক বলল, দ্য কজ ইজ ফ্রেডের মৃত্যুর অভিযোগে লুসির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন মিসেস হ্যালডিন, আর সেই কারণেই ওকে গ্রেফতার করতে পুলিশ অফিসার এসেছেন। এ তো মহাবিপদে পড়া গেল। এবার আমি লুসিকে রক্ষা করি কি করে? আপন মনে সেই কথাই ভাবতে লাগলাম। থর্নডাইক ভীষণ বুদ্ধিজীবী একজন মানুষ। কথার দ্বারা পুরো পরিস্থিতিটা সামলে নিল। পুলিশ অফিসারকে থর্নডাইক জানায়, ওয়েল অফিসার, ফ্রেড তো মারা যায়নি। যদি মারা যেত তাহলে জঙ্গলে তার মৃতদেহটা আমরা খুঁজে পেতাম, ইজন্ট ইট? অথচ এমন কিন্তু কিছুই আমাদের হাতে আসেনি। বরং লুসির স্টেটমেন্ট অনুযায়ী ওটা ধরে নেওয়া যেতে পারে কোনো কারণে ছেলে মেয়ে দুটো আলাদা হয়ে গেছে, আর সেই সূত্রে ফ্রেড নিখোঁজ হয়েছে। তাহলে স্রেফ অনুমানের ভিত্তিতে লুসিকে কোনোভাবেই আপনারা গ্রেফতার করতে পারেন না।
ফ্রেডকে শেষবারের মতো লুসি দেখেছে। লুসির থেকে সাহায্য নিয়ে আমরা ফ্রেডকে খুঁজতে পারি। অ্যাম আই রাইট অফিসার? থর্নডাইকের যুক্তিতে পুলিশ অফিসার সায় দেন। আপনার যুক্তিটা মোটে উড়িয়ে দেওয়ার মতো না, কিন্তু ওপর থেকে অর্ডার আছে, আমার পক্ষে কিছু করা সম্ভব নয়। তাহলে উপায় কি? এখন কি করবে থর্নডাইক? ডক্টর থর্নডাইক, লুসি ম্যাডামকে একবার ডেকে দিন, আমার সাথে ওনাকেই যেতে হবে। ওকে দেন, আপনি একটু অপেক্ষা করুন। অফিসারকে অপেক্ষা করতে বলে থর্নডাইক বাড়ির ভেতর প্রবেশ করল। কিছুক্ষণ পর লুসিকে না নিয়ে ফিরে এলো থর্নডাইক, তার হাতে একটা চিঠির খামটা অফিসারের দিকে এগিয়ে দিয়ে বলল, ওয়েল অফিসার, টেক দিস। আমার তরফ থেকে এটি আপনি জেপিকে দেবেন। খামটি হাতে নিয়ে অফিসার বলল, কিন্তু এটা আইনের বাইরে স্যার। আই নো দ্য ল ভেরি ওয়েল অফিসার। আমার যা বলার আমি এই চিঠি মারফত বলে দিয়েছি, এবার শুধু সময়ের অপেক্ষা। ওকে। যুক্তির মর্মে থর্নডাইকের দেওয়া চিঠি নিয়ে অফিসার বিদায় নেয়। থর্নডাইকের কাঁধে হাত রেখে একটা দীর্ঘশ্বাস ফেললাম। তারপর আমরা দুজনেই বাড়ির ভেতরে প্রবেশ করলাম। থর্নডাইক আমাকে বলল, মাই ডিয়ার ফ্রেন্ড, যাই হয়ে যাক না কেন, ফ্রেডের কিন্তু বাড়ি ফেরাটা খুব দরকার, নয়তো লুসির প্রতি মিসেস হ্যালডিনের সন্দেহ কোনোদিনই যাবে না। তাছাড়া কোনো বিপদে যদি ছেলেটা পড়েই থাকে, তাহলে তাকে উদ্ধার তো আমাদেরই করতে হবে, ইজন্ট ইট? থর্নডাইকের এই কথায় আমি সহমত পোষণ করি। থর্নডাইক আমার কাছে এক প্রস্তাব রেখে বলল, মাই ডিয়ার ফ্রেন্ড, আই হ্যাভ এ প্রপোজাল ফর ইউ। আজ রাতে খাওয়া দাওয়ার পর তুমি আর আমি একবার ফ্রেডের নিরুদ্দেশ হওয়ার পেছনে কি কারণ আছে তা তদন্তের জন্য বের হব। তোমার কোনো আপত্তি নেই তো? থর্নডাইকের এই প্রস্তাবে আমি রাজি হয়ে যাই। থর্নডাইকে বললাম, আসলে ঘটনাটা ঘটার পর থেকে তেমন সময় হয়নি, কাজেই নৈশহারের পর আমি তদন্তের কাজে তোমার সাহায্য করতে পারবো। ডিনার টেবিলে মিসেস হ্যান্সের মুখে শুনলাম, হ্যালডিন এখনো বাড়ি ফেরেনি। সে কি এখনো তার ছেলেকে খুঁজে চলেছে? তিনি আমাকে জিজ্ঞেস করলেন, আপনি এ বিষয়ে কিছু জানেন? মিসেস হ্যালডিন আজ কি সর্বনাশ করেছে? আমি হ্যাঁ সূচক ভঙ্গিতে মাথা নেড়ে তার কথায় সায় দিলাম। মিসেস হ্যান্স বললেন, আমার এবার রীতিমতো ভয় করছে। ছেলে হারিয়ে ফেলার শোকে বোন কি তবে পাগল হয়ে যাচ্ছে? পারছি না, কিচ্ছু ভাবতে পারছি না। এরপর মিসেস হ্যান্স আমাকে অনুরোধ করে বললেন, আপনি একবার লুসির ঘরে যাবেন। আমি জানতে চাইলাম, কেন? ফেরার পর থেকেই মেয়েটা নিজেকে ঘরের মধ্যে বন্ধ করে রেখেছে। কারোর সাথে কথা বলছে না, শুধু কেঁদেই চলেছে। কিছু খাওয়া দাওয়াও করেনি। এই এই চায়ের কাপটা ওকে একটু দিয়ে আসতেন, আর যদি সম্ভব হয় তো ওর সাথে কিছু কথা বলতেন, যদি ফ্রেডের ব্যাপারে আরও কিছু জানা যায়। বেশ, দিন, আমি যাচ্ছি। চায়ের কাপ নিয়ে আমি সোজা উঠি ওর ঘরের সামনে। তারপর দরজাটা হালকা করে খুলে বলি, আসতে পারি লুসি? আমাকে ভিতরে আসতে বলেও ওর অবস্থা দেখে আমার রীতিমতো কষ্ট হয়। হাসি খুশি মেয়েটার এই কয়েক ঘন্টায় একেবারে আমূল পরিবর্তন ঘটেছে। মুখটা ফ্যাকাশে, একেবারে প্রেতের মতো চেহারা। নিজের ডান হাতটা আমার দিকে প্রসারিত করে লুসি বলল, ডক্টর জার্ভিস, ভালো লাগলো আপনি আমার সঙ্গে দেখা করতে এসেছেন। আমি তো বড় অভাগা। এসব কি বলছো? তোমার মতো সাহসী মেয়ের মুখে এসব কথা একদম মানায় না। যা কিছু হয়েছে তাতে তোমার কোনো দোষ নেই। লুসি দুঃখ করে বলল, ম্যাবেল আন্টি আমাকে একটুও বিশ্বাস করছে না। ম্যাবেল হলো মিসেস হ্যান্ডলিনের আসল নাম। চোখের জল ফেলতে ফেলতে লুসি বলল, আমার বোকামির জন্যই ফ্রেড হারিয়ে গেছে। লুসিকে শান্ত করার জন্য আমি বললাম, এসবের জন্য নিজেকে দোষী ভাবাটা সবচেয়ে বড় বোকামি, তাই নিজেকে দায়ী করাটা আগে বন্ধ করো। আর ম্যাবেল আন্টি, উনিও তোমার উপর রাগ করে বৃথা সন্দেহ করছেন।
এতে করে কারোর কোনো লাভ হচ্ছে না কিন্তু। আমার হাতটা শক্ত করে চেপে ধরল লুসি। চোখের জল মুছে লুসি বলল, সব ঠিক হয়ে যাবে বলুন। ফ্রেড ফ্রেড ফিরে আসবে ঠিক। ও ফিরে এলেই সবাই ঠিকই বুঝতে পারবে আমি দোষী নই। লুসির কাছ থেকে বিদায় নিয়ে ফিরে এলাম বসার ঘরে। মিসেস হ্যামস বললেন, যাচ্ছ তাহলে? আমি বললাম, হ্যাঁ। আশা করি ফ্রেডকে নিয়েই ফিরব। হ্যাঁ, আমার বিশ্বাস তুমি ঠিক পারবে। আর শোনো, আমরা লুসির শারীরিক অসুস্থতার কথা ডক্টর সাইমনকে জানিয়ে দিয়েছি। তিনি বলেছেন কোনো রকম অবস্থার অবনতি হলে তিনি চলে আসবেন। কাজেই তুমি তোমার সময় মতো আসবে। কাজের ক্ষতি করে আসার কোনো দরকার নেই। আমি মাথা নেড়ে দিয়ে প্রশ্ন করলাম, আচ্ছা জেন, ডক্টর থর্নডাইককে তোমার কেমন লাগলো? খুবই ভালো। ওনার মতো সুদর্শন পুরুষ খুবই কমই দেখা যায়। যখন প্রথম তুমি ওনার ব্যাপারে বলেছিলে তখন আমরা কতই না হাসি ঠাট্টা করেছিলাম। আর আজ উনি এত বড় বিপদে আমাদের সঙ্গী হয়েছেন। মিসেস হ্যামসের কথার মাঝেই আমার বন্ধু চলে এলো সাইকেল নিয়ে। থর্নডাইক বলল, জার্ভিস চলো, আই এম রেডি। মিসেস হ্যামস বলল, এই তো চলে এসেছে। যাও, তোমরা বেরিয়ে পড়ো, আর দেরি করো না। যত দ্রুত সম্ভব ছেলেকে ঘরে ফিরিয়ে এনো। অল দ্য বেস্ট। থর্নডাইকের সাথে তদন্ত করতে যাওয়ার সময় লক্ষ্য করলাম একটা চামড়া সুটকেস। প্রশংসা না করে পারলাম না। বললাম, বাবা থর্নডাইক, তুমি তো দেখছি পুরো সরঞ্জাম নিয়ে হাজির হয়েছ। আমার কথায় সায় দিয়ে থর্নডাইক উত্তর দিয়ে বলল, ইয়েস মাই ফ্রেন্ড, এইসব কাজে যা যা জিনিস প্রয়োজন তা সবই সাথে করে আমি নিয়ে এসেছি। কখন কোনটা প্রয়োজন হয়। থর্নডাইক আমাকে জিজ্ঞেস করলো, তা তুমি তো লুসি হ্যালডিনের কাছে গিয়েছিলে, তাকে কেমন দেখলে? আমি উত্তর দিলাম, হ্যাঁ, মেয়েটির অবস্থা অত্যন্ত দুঃখজনক। ভাইয়ের নিখোঁজের জন্য নিজেকেই দায়ী করছেন। মেয়েটির দিকে একদম তাকানো যাচ্ছে না, জানো তো। একেবারে যেন মাটির সঙ্গে মিশে গেছেও। তার উপর মিসেস হ্যান্ডলিন, মানে ওর মায়ের গঞ্জনা শুনতে শুনতে একেবারে বিধ্বস্ত অবস্থা। আমি থর্নডাইককে প্রশ্ন করলাম, আচ্ছা, তোমার কি মনে হয় বলো তো, ফ্রেডের মৃত্যুতে লুসির কি লাভ হতে পারে? এ বিষয়ে কি তুমি কিছু জানতে পেরেছো খোঁজ নিয়ে? উত্তরে থর্নডাইক বলল, অফকোর্স পেরেছি বই কি। যা জেনেছি তা শুনলে তুমিও অবাক হয়ে যাবে জার্ভিস। মিস্টার হ্যালডিন মানুষটা ভীষণ গোলমেলে। মিস্টার হ্যান্ডলিন ইনি আবার কে? এনার কথা তো আগে শুনিনি। মিস্টার হ্যালডিন ইনি হলেন ফ্রেডের বাবা। আমার মনে হয় জার্ভিস, মিস্টার হ্যালডিন নিজের সমস্ত বুদ্ধি ও মনোযোগ সবটা কেবলমাত্র ব্যবসার কাজেই শেষ করে ফেলেছিলেন। তা না হলে অমন উদ্ভট উইল কেউ করে? হ্যাঁ, উইল? কথাটা শুনেই বেশ আশ্চর্য হলাম, কৌতূহল হলো। কি লেখা আছে উইলে? কৌতূহলী মনটাকে নিজের মধ্যে চেপে রাখতে না পেরে থর্নডাইককে প্রশ্ন করলাম, কি লেখা আছে উইলে? আর এই উইলের বিষয়টা তুমি জানলে কি করে? উত্তরে থর্নডাইক বলল, কি লেখা আছে? ওয়েল, ফ্রেডের হারিয়ে যাওয়ার বিষয়টা খোঁজ করতে গিয়েই কিন্তু আমি এই উইলটা সম্পর্কে জানতে পারি। শুধু তাই নয়, উইলটা যেভাবে করা হয়েছে তাতে আমি বেশ অবাক হয়েছি। কি কি লেখা আছে উইলে? উইলের ব্যাপারে প্রশ্ন করতে থর্নডাইক খানিক থমকে গেল। গায়ে ধাক্কা দিয়ে আবার একই প্রশ্ন করলাম, কি ভাইয়া, চুপ কেন? কি লেখা আছে উইলে? উত্তর দিয়ে থর্নডাইক বলল, বলছি মিস্টার হ্যালডিন তার সম্পত্তিকে অদ্ভুত দুটো ভাগে ভাগ করেছেন। সম্পত্তির প্রায় পুরো ভাগ পেয়েছে ফ্রেড, এবং মিসেস হ্যালডিনেরও তাতে অংশ রয়েছে। এছাড়া আর বাকি অংশটা ভাগ পেয়েছে তার অকাল কুষ্মাণ্ড ভাই পার্সি এবং তার মেয়ে লুসির মধ্যে। কোনো কারণে যদি ফ্রেডের মৃত্যু হয় তাহলে সম্পত্তির প্রায় পুরোটাই সমান ভাগে ভাগ হবে লুসি এবং তার পিতার মধ্যে।
সম্পত্তিতে মিসেস হ্যালডিনের কোনো ভাগই থাকবে না। মিসেস হ্যালডিনের মাসিক 50 পাউন্ড ধার্য হবে। এই কথা শুনে আমি সত্যিই অবাক হয়ে গেলাম। থর্নডাইককে জানালাম, সত্যিই তো, এই উইল একটা বড় কারণ হতে পারে লুসির ফ্রেডকে হত্যা করার নেপথ্যে। এমন কথা কোর্টে উঠতেই পারে, কাজেই কোর্ট কাছারি হলে বা ফ্রেডের কোনো বিপদ হলে লুসির অবস্থা তো সঙ্গীন। আমার কথায় সায় দিয়ে থর্নডাইক বলল, ওয়েল সাইড মাই ফ্রেন্ড, তুমি কিন্তু ভুল বললে না ভায়া। এরপর আমি থর্নডাইককে প্রশ্ন করি, এখন তবে উপায় কি? কি করতে চাইছো তুমি? সে তখন উত্তর দিয়ে বলল, এখন আমি যা করতে চাইছি তাতে কতটা সফল হব আমি জানি না মাই ফ্রেন্ড। সেটাই তো জানতে চাইছি, কি করতে চাইছো তুমি? আই হ্যাভ এ প্ল্যান মাই ফ্রেন্ড। বরাডহামের জঙ্গলটা তন্ন তন্ন করে খুঁজে দেখতে চাই, আর সাথে সেই বাড়িটা যেটার কথা লুসি বলেছিল। ওর কথা অনুযায়ী বাড়িটা বেশ রহস্যজনক, তাই ওই বাড়িটির কথা আমাদের কিন্তু ভুলে গেলে চলবে না। সেই বাড়িটিকে একবার দেখা আমার পক্ষে খুবই গুরুত্বপূর্ণ। থর্নডাইককে বললাম, বাড়িটিতে গিয়ে কি আমরা ফ্রেডের কোনো সন্ধান পেতে পারবো? কি মনে হয় তোমার? তা জানি না, তবে বাড়িটিতে গিয়ে আমরা আদৌ কোনো সন্ধান পাবো কিনা তাও বলতে পারছি না। তাহলে আমরা ওই বাড়িতে গিয়ে সময় নষ্ট করবোই বা কেন? আমার কথা শুনে থর্নডাইক বেশ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, মাই ডিয়ার ফ্রেন্ড, তুমি লুসির কথাটা ভুলে গেলে? মনে করে দেখো তো, লুসি এক ব্যক্তির কথা বলেছিল, সেই ব্যক্তি ওই বাড়িতেই থাকে, কিন্তু সামহাউ রহস্যজনকভাবে আশেপাশের কোনো মানুষজন, কোনো দোকানদার, কারো সাথেই তিনি কোনো রকম লেনদেন করেননি। আর লেনদেন তো দূরের কথা, ব্যক্তিটিকে কেউ চোখেই দেখেনি। স্ট্রেঞ্জ পার্সন। ব্যক্তিটি খুবই রহস্যজনক, কিন্তু বাট সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসটা কিন্তু আমরা এড়িয়ে যাচ্ছি। থর্নডাইককে থামিয়েই আমি প্রশ্ন করলাম, কোন গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আমরা এড়িয়ে যাচ্ছি থর্নডাইক? খুব ভালো করে লক্ষ্য করে দেখো, ব্যক্তিটির বাড়ির আশেপাশ থেকেই কিন্তু ফ্রেড রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে, রাইট? কাজেই সন্দেহের তালিকায় শীর্ষে রয়েছেন এই ব্যক্তি। কাজেই বাড়িটা কিন্তু আমাদের দেখতে হচ্ছে। বৃষ্টির দরুন মাটিটা ভিজে নরম হয়ে গেছে। থর্নডাইক সেটা দেখে মন্তব্য করে বলল, এই নরম মাটিতে খুব সহজেই মানুষের পদচিহ্ন দেখতে পাওয়া যেতে পারে, আর এই পদচিহ্নের সাহায্যে আমরা বুঝতে পারবো গতকাল লুসি এবং ফ্রেড ঠিক কোন কোন জায়গায় গমন করেছে। পরিকল্পনা মাফিক আমরা সামনে এগিয়ে গেলাম। সহসা নরম মাটিতে পায়ের দাগও দেখতে পেলাম। থর্নডাইক তখনই মন্তব্য করে বলল, মাই ফ্রেন্ড, পেয়ে গেছি। লুসি এই পথ দিয়েই দৌড়েছিল। তুমি শিওর এটা লুসির পদচিহ্ন? ইয়েস মাই ফ্রেন্ড, ইয়েস, 100%। তাই এখানে থেমে না থেকে আমাদের আরো সামনে এগিয়ে গিয়ে দেখা উচিত, যদি আমার অনুমান পুরোটাই মেলে। চলো। তুমি এতটা জোর দিয়ে বলছো কেন এটা লুসিরই পদচিহ্ন? আহা মাই ফ্রেন্ড জার্ভিস, তুমি না লক্ষ্য করলেও আমি কিন্তু লক্ষ্য করেছি। বাড়িতে থাকা অবস্থায় আমি লুসির জুতো জোড়ার উপর নজর রেখেছিলাম। আচ্ছা, মানে শুধুমাত্র জুতো জোড়া দেখলেই বলে দিলে এটা লুসির পদচিহ্ন? হাসালে ভাইয়া, হাসালে। ষষ্ঠ ইন্দ্রিয় বলেও তো একটা বস্তু আছে নাকি? হ্যাঁ, তার দ্বারা কিন্তু অনেক কিছু অনুমান করা যায়। ভুলে গেলে নাকি? যাই হোক, এখন এই বিষয়ে কথা না বাড়িয়ে চলো সামনে এগিয়ে যাওয়া যাক। কথাটা বলেই থর্নডাইক হাঁটা শুরু করল। খানিক দূর এগোনোর পর বোঝা গেল যে মিসেস হ্যান্ডলিনও সেই পথ অনুসরণ করে এগিয়ে গিয়েছে। যেতে যেতে আমি প্রশ্ন করলাম, তোমার কি মনে হয় বাচ্চাটা আদেও কি এই পথ দিয়ে গিয়েছে? আসলে পুরো পথটা না দেখে, না বিচার করে কথা বলি কি করে জার্ভিস? বলল থর্নডাইক। কিছুটা পথ আমরা আবার হাঁটলাম। সহসা থর্নডাইক বলে উঠল, এই স্টপ স্টপ জার্ভিস, লুক, এই দেখো, এইখানে প্রায় 2 সেট পায়ের দাগ দেখতে পাচ্ছ? আই নো, আমি তোমায় বলেছিলাম না?
কিন্তু কিন্তু এই পায়ের দাগগুলো দেখে অন্য একটা জিনিস আমার অনুমেয় হচ্ছে। সেটা কি, তুমি কি বলতে পারবে? আমি জিজ্ঞেস করলাম। কই, কিছু না তো। কি বলতে চাইছো তুমি? ওয়েল মাই ডিয়ার ফ্রেন্ড, ভালো করে দেখো। পায়ের দাগগুলো দেখে একটা জিনিস কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে, কেউ সামনের পথ দিয়ে, মানে যেখানে এই হোয়াইট লক এর বাড়িটা রয়েছে সেখান থেকে এখানে এসে হঠাৎ করে জঙ্গলের পথে চলে যায়। আর তারপর আর তারপর সেই পথ থেকে ফিরে এসে আবার বাড়ির দিকেই গেছে। ভালো করে দেখো। তাই দেখে আমি বললাম, এ দিয়ে কি করবে তুমি? আরে দেখোই না কি করি। এরপর মেজারিং টেপের সাহায্যে পায়ের দাগের আয়তনটা মেপে নিল থর্নডাইক। সে বলল, মাই ডিয়ার ফ্রেন্ড, সেই অজ্ঞাত ব্যক্তির আগমনকালে পায়ের দাগের আয়তন ছিল 21 ইঞ্চি, ইয়েস, কিন্তু যাওয়ার সময় তা 19 ইঞ্চি। এছাড়াও যখন সে ফিরে যাচ্ছে তখন তার পায়ের দাগগুলো ভীষণ গভীর। অর্থাৎ এটা বোঝাই যাচ্ছে সেই ব্যক্তি যখন ফিরে আসছিল তখন সে সঙ্গে নিশ্চয়ই কোনো বস্তুকে নিয়ে ফিরছিল, যার কারণে তার পথ চলতে একটু অসুবিধা হয় এবং এই পার্থক্যটা তৈরি হয়। আরও কিছু দূর এগিয়ে গিয়ে একজোড়া পায়ের দাগ দেখতে পেলাম। পূর্বের মতো আবারও পায়ের দাগ মেপে দেখল থর্নডাইক। এবারে সেটা 11.5 ইঞ্চি। মুখে মুচকি হাসি নিয়ে থর্নডাইক বলল, বুঝলে জার্ভিস, নিঃসন্দেহে আমি এটা বলতে পারি এটা ফ্রেডের পায়ের দাগ। আমার মনে হচ্ছে জার্ভিস, আমরা সঠিক পথের দিকে এগোচ্ছি। কুইক, বিলম্ব না করে তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। কোনো কথা না বলে থর্নডাইককে অনুসরণ করলাম। সত্যি বলতে কি, মানুষটা অন্যদের থেকে একটু আলাদা। কিছু দূর হাঁটার পর থর্নডাইক থমকে দাঁড়ালো। আমি জিজ্ঞেস করলাম, দাঁড়িয়ে পড়লে যে? জার্ভিস, সামনে দেখো, বলল থর্নডাইক। সামনের দিকে আলোকপাত করতেই বুঝতে পারলাম নরম মাটির উপর বেশ কয়েক জোড়া পায়ের দাগ। থর্নডাইকের আবভাব দেখে বুঝতে পারলাম এখানেও নিশ্চয়ই কিছু পরীক্ষা করবে। থর্নডাইকে বললাম, এখানে আবার দাঁড়িয়ে কি করতে চাইছো তুমি? ওয়েট। দেখলাম পকেট থেকে ছোট্ট একটা জুতো বের করলো থর্নডাইক। তারপর নরম মাটির সেই পায়ের দাগে জুতোটা রাখলো। উচ্চস্বরে বলল, মিলে গেছে, মিলে গেছে, মিলে গেছে বন্ধু, যা ভেবেছিলাম ঠিক তাই হয়েছে। এটা ফ্রেডেরই পায়ের দাগ, বুঝলে, এটা ফ্রেডেরই পায়ের দাগ। বাড়ি থেকে আসার সময় ওর এক পাটি জুতো সাথে করে নিয়ে এসেছিলাম, সেটা অস্ত্রের কাজ করে দিল, বুঝলে। থর্নডাইকের কর্মকাণ্ড যতই দেখি ততই মুগ্ধ হই। কখন যে কি করে কিছুই বুঝতে পারি না। যাই হোক, জঙ্গলের পথ পেরিয়ে এবার আমরা সোজা এসে হাজির হলাম হোয়াইট লকের কটেজের সামনে। বাড়িটা দৈর্ঘ্য প্রস্থে বেশ বড়। পুরো বাড়িটায় সাবেকিয়ানার ছোঁয়া। দেখে মনে হচ্ছে ইউরোপিয়ান গথিক স্টাইলে নির্মিত বাড়িটি। তবে এও স্বীকার করতে হয়, বাহ্যিক সৌন্দর্যের পাশাপাশি চারিদিকে নির্জনতা পরিবেশটাকে যেন ভয়ানক করে তুলেছে। বাড়িটা দেখে তাই কেমন যেন একটা গা ছমছমে অনুভূতি হলো। আমি তবে এই ভূত টুতে খুব একটা বিশ্বাস করি না, আর ভয়ও পাই না। তবে এই জঙ্গলের মধ্যে জানি না কেন মাঝে মাঝে গাটা বেশ শিউরে উঠছে। থর্নডাইক বলল, কি বন্ধু, বাড়িটা মন্দ নয়, কি বলো? আমি ওর কথায় সায় দিয়ে বললাম, চলো ভিতরে গিয়ে দেখি। বাহ্যিক সৌন্দর্যের চেয়েও ভিতরের পরিবেশটা দেখা আমাদের জন্য প্রয়োজনীয়। ট্রাই, দাঁড়াও, একবার চেষ্টা করে দেখি বাড়ির দরজাটা খোলা যায় কিনা। বলে উঠল থর্নডাইক। গার্ডেন গেটের দিকে তাকিয়ে থর্নডাইক বলল, মনে হচ্ছে মিসেস হেলডিন আর গিল্ডস এই পথেই এসেছিল। ওরা কি একা ছাড়া কাউকে দেখেছে, নাকি খালি হাতেই ফিরে গেছেন? ওয়েল, এই কথার উত্তর কেবলমাত্র ওনারাই দিতে পারবেন। জার্ভিস, আর অপেক্ষা কিসের? দরজাটা খুলে গেল। দরজাটা খোলার জন্যে সামনে অগ্রসর হলাম। এ কি, এ তো তালা দেওয়া, তাহলে এখন উপায়?
উপায় তো কিছু একটা বের করতেই হবে বন্ধু। এত দূরে এসে তো আর ফিরে যেতে পারি না। সোজা পথে কিছু হবে বলে মনে হয় না। চলো তো একবার বাড়ির পিছনের দিকে যাই। ভেতরে ঢোকার কোনো না কোনো রাস্তা অবশ্যই পেলেও পেতে পারি। চলো কুইক। বলল থন্ডাইক। আমি এবং থন্ডাইক বাড়ির পিছনের দিকে এসে উপস্থিত হলাম। এই তো, এখানে একটা দরজা। থন্ডাইকে বললাম। দরজাটা বাইরে থেকে তালা দেওয়া নেই, কিন্তু লক করা আছে। থন্ডাইক বলল, বুঝতে পারছো বন্ধু জার্ভিস, লোকটা সামনের দরজা দিয়ে ঢুকেছিল আর পেছনের দরজা দিয়ে বেরিয়েছিল। এবার দেখা যাক সে কোথায় গেছে। চলো। বাড়িটার পিছনে একটা বাগান রয়েছে। আমরা সেখানে প্রবেশ করলাম। বৃষ্টির জল আগের দিনের সমস্ত পায়ের ছাপ ধুয়ে মুছে ফেলেছে। তার বদলে এখন নতুন কিছু পদচিহ্ন লক্ষ্য করা গেল। থন্ডাইক বলে উঠল, জার্ভিস, লোক এদিকে একবার দেখো। লোকটা যখন যাচ্ছিল তখন তার সঙ্গে নিশ্চয়ই ভারী কোনো বস্তু ছিল, যার ফলে তাকে বেশ বেগ পেতে হয়েছিল যাওয়ার সময়। কিন্তু যখন সে ফিরে এসেছে তখন সে শূন্য হাতে ফিরেছে। আমি আর থন্ডাইক আরও কিছুটা পথ এগিয়ে গেলাম। খানিক দূর এগোতে চোখে পড়ল রাস্তার উপর টায়ারের দাগ। থন্ডাইক বলল, এটা কোনো গাড়ির দাগ হতে পারে। যদি না ভুল করি, এটা মোটর গাড়ি টায়ারের ছাপ হবে না? ইয়েস, ভেরি গুড, ঠিক বলেছ জার্ভিস। এবার দেখার বিষয় এই টায়ারের ছাপটা কোন দিকে গেছে। সেই টায়ারের দাগ অনুসরণ করে আমি আর থন্ডাইক পথ চলতে শুরু করলাম। দাগটা আউট হাউসের দরজা থেকে সোজা প্রধান সড়কের দিকে চলে গিয়েছে। এবার থন্ডাইক বলে উঠল, মাই ডিয়ার ফ্রেন্ড জার্ভিস, বুঝলে তো, লোকটা প্রথমে নিজের একটা লাগেজ সাথে নিয়ে আউট হাউস থেকে মোটর গাড়িটা বের করে আনে এবং তারপর ফ্রেডকে নিয়ে আসে। এখানেই একটা সে মারাত্মক ভুল করে বসেছে। কিরকম ভুল? দেখো বলছি, লোকটির উচিত ছিল একেবারে ফ্রেডকে সাথে নিয়েই মোটর গাড়িটা বার করার, কিন্তু তা সে করেনি। অপরাধী এমন অনেক ভুলভ্রান্তি করে থাকে, বুঝলে। যাই হোক, এবার বরং আমরা ঘরেতে ঢোকার চেষ্টা করি, এসো। এরপর আমরা পুনরায় সেই কটেজের সামনের দরজার কাছে এসে দাঁড়াই। আমরা দেখতে পাই আমাদের কোচম্যান উইলেট কোনো কিছুর সাহায্যে দরজাটা খোলার চেষ্টা করছিল। থন্ডাইক নিজের সুটকেস হাতড়ে তার ভেতর থেকে একটা স্কেলিটন কি বা রাম চাবির গোছা বার করে। তারই সাহায্যে অবশেষে দরজার লকটা খোলা গেল। ক্রমে আমরা বাড়ির ভেতরে প্রবেশ করলাম। আমরা ড্রয়িং রুমে প্রথমে ঢুকলাম। বেশ সুন্দর পরিপাটি করে গোছানো। বাড়ির কর্তার রুচির পরিচয় মেলে। সামনে একটা বড় টেবিল, তার উপর অয়েল ক্লথ চাপা দেওয়া। তার উপর রাখা আছে একটা ছোট্ট খেলার ঘড়ি, যাকে ইংরেজিতে বলা হয় বি ক্লক। আর রয়েছে একটা খেলার বার্ড কল। একটা বোতাম টিপলেই দুটো ছোট দরজা খুলে যায় এবং কুকু শব্দ করে একটি পাখি বেরিয়ে আসে। ভালো করে জিনিস দুটো পরীক্ষা করে থন্ডাইক তারপর বলল, না ভায়া জার্ভিস, এখানে তেমন কিছুই নেই। চলো একবার উপরে যাওয়া যাক। আমরা দুজনে এরপর উপরের ঘরে এলাম। মোট 3টে বেডরুম আছে উপরের তলায়। দুটো বেডরুম দেখেই বোঝা যাচ্ছে বহুকাল থেকেই বেডরুম দুটো ব্যবহার করা হয়নি, কিন্তু শেষের বেডরুমটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এছাড়াও অনেক রকমের জিনিসপত্র রাখা রয়েছে রুমটিতে। বিছানাটা একটু অগোছালো, দেখেই বোঝা যাচ্ছে শয়নের জন্য এটি কেউ ব্যবহার করেছে। পুরো বাড়িটি ভালো করে দেখে বোঝা গেল মিস্টার হোয়াইটলক এখানেই থাকেন। ঘরটিতে আমরা প্রবেশ করলাম। থন্ডাইক বিছানাটা ভালো করে লক্ষ্য করল, বিশেষ করে বিছানায় পাতা চাদর এবং পাশবালিশটা। তারপর সে উঠে গিয়ে খোলা জানলার দিকে খানিকক্ষণ দৃষ্টি মেলে চাইল। আমার দিকে তাকিয়ে সে বলল, আচ্ছা জার্ভিস, একটা কথা বলো তো, তুমি লুসিকে ঠিক কোন জায়গায় স্কেচটা আঁকতে দেখেছিলে? আমি জানলার দিকে চাইলাম এবং বলতে বাধ্য হলাম, সত্যি বলতে আমি জানতাম না যে এই বাড়িটা এতটাই উঁচু যে এর জানলা দিয়ে এই পুরো এলাকার সবকিছু দেখা যাবে, শুধু ওই ঘন অরণ্য ছাড়া। আমার কথার সমর্থন করে থর্নডাইক বলল,
আচ্ছা দেখো সার্ভিস, আমার ধারণা হোয়াইটলক নিশ্চয়ই উপরের এই জানলা থেকে সব কিছু পর্যবেক্ষণ করত। এটা হয়তো ওর স্বভাব ছিল। স্বভাবতই লুসি ও ফ্রেডকে এদিকে দেখতে পেয়ে সে নিশ্চয়ই কিছু একটা করেছে। কি করতে পারে? দেখো, কি করতে পারে সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে বলাটা ভীষণ কঠিন। আমাদের না আরো কিছুটা সময় লাগবে। কথাটা বলেই থর্নডাইক দৌড়ে নিচে চলে যায়। আমিও থর্নডাইকের পেছন পেছন নিচে গেলাম। সাইকেল থেকে একটা ব্যাগ নিয়ে দ্রুত গতিতে উপরে উঠে আসে। ব্যাগের ভেতর থেকে কিছু হলুদ পাউডার বের করে। এরপর সে ছড়িয়ে দেয় গ্রাউন্ড ফ্লোরের সেই ড্রয়িং রুমের টেবিলটার উপর। তারপর তাতে হালকা করে ফুঁ দেয়, আর সঙ্গে সঙ্গেই একটা ছাপ সেখানে ফুটে ওঠে। থর্নডাইক বলে ওঠে, দেখেছো, এটা ফ্রেডের হাতে ছাপ। তার মানে ফ্রেডকে এই বাড়িতে আনা হয়েছিল? অফকোর্স, হাতের ছাপটা তো তাই প্রমাণ করছে। আবেগ ঘন হয়ে জিজ্ঞেস করলাম, তাহলে আমরা ধরে নিতে পারি ফ্রেড এখনো আমাদের মধ্যেই রয়েছে, তাই তো? ওয়েল, তা আমরা ধরে নিতেই পারি যে ওর সাথে এখনো খারাপ কিছু হয়নি, কিন্তু এখনো পর্যন্ত কি হয়েছে সেটা আমাদের কাছে কিন্তু পরিষ্কার নয় মাই ফ্রেন্ড। কাজেই আমাদেরকে কিন্তু এই অনুসন্ধানটা চালিয়ে যেতেই হবে মাই ফ্রেন্ড। আমার কথা শুনে উত্তর দিল থর্নডাইক। একটা ছোট মাইক্রোস্কোপ বার করলো থর্নডাইক। এরপর সহসা একটা ল্যাচকি খুঁজে পায় থর্নডাইক। সেটা নিয়েও সে পরীক্ষা করছিল। এমন সময় ঘরে প্রবেশ করেন মিসেস হ্যান্ডলিন, মিসেস হ্যামস এবং একজন ইন্সপেক্টর। মিসেস হ্যান্ডলিন আমার বন্ধু থর্নডাইকের দিকে চরম অসন্তুষ্টির দৃষ্টিতে চেয়েছিল। শুনলাম আপনি এখানে এসেছেন। মিসেস হ্যান্ডলিন বলল, ভেবেছিলাম আপনি আমার সন্তানের অনুসন্ধান করছেন, কিন্তু মনে হচ্ছে আমার ভুল হয়েছে। যেহেতু আমরা আপনাকে এখানে এইসব অর্বাচীন জিনিস নিয়ে মজা করতে দেখছি। মিসেস হ্যামস বেশ কড়া গলায় বললেন, ম্যাবেল, ডক্টর থর্নডাইকের কাছে আমাদের জন্য কোনো খবর আছে কিনা সেটা জিজ্ঞাসা করাটা বেশি বুদ্ধিমানের কাজ হবে এবং আরো ভদ্র হবে। ইন্সপেক্টর সম্মত হলেন। স্পষ্টতই বুঝলাম মিসেস হ্যান্ডলিনের আবেগ প্রবণতায় সে ভীষণভাবে বিধ্বস্ত। তাহলে আপনি যদি সন্দেহজনক কিছু আবিষ্কার করে থাকেন তবে আপনি আমাদের জানান। থর্নডাইক উত্তর দিল, বলবো, আমরা যা জানি সবই বলবো। ফ্রেডকে অপহরণ করেছে মিস্টার হোয়াইটলক, এই বাড়ির কর্তা। তিনি তাকে উপরের জানলা থেকে দেখেছিলেন। এই লোকটি তার খেলনা পাখিটিকে উড়িয়ে দিয়ে শিশুটিকে জঙ্গলের মধ্যে প্রলোভন দেখিয়েছিল। তারপর ফ্রেডের সাথে তিনি জঙ্গলের মধ্যে দেখা করলেন এবং তাকে প্ররোচিত করলেন তার সাথে আসতে। অবশ্যই কিছু প্রতিশ্রুতি দিয়েই তিনি শিশুটিকে তুলে নিয়ে গেলেন তার বাড়িতে। সেই ছেলেটিকে এই বি ক্লক এবং বার্ড কল দেখিয়েছিলেন তার মনোরঞ্জনের জন্য। তারপর উনি উপরে গিয়ে তার ট্রাঙ্কটি গুছিয়ে রাখলেন। সেই ট্রাঙ্কটি পিছনের দরজা দিয়ে বের করে বাগানের নিচে গিয়ে রাখলেন। সেখানে আউট হাউসে রাখা ছিল তার মোটর গাড়ি। তাকে গাড়িতে নিয়ে গেলেন এবং তার পিছনের দরজাটি তালা দিয়ে গাড়ি ছুটিয়ে নিয়ে চলে গেলেন। মিসেস হ্যান্ডলিন চিৎকার করে বললেন, আপনি জানেন তিনি চলে গেছেন আমার ছেলেকে নিয়ে, আর তা সত্ত্বেও আপনি এখানে এইসব খেলনা নিয়ে খেলছেন। আপনি তাকে অনুসরণ করছেন না কেন? থর্নডাইক শান্তভাবে উত্তর দিল, আমরা সবেমাত্র ঘটনাগুলি যাচাই করা শেষ করেছি, আর আপনারা যদি না আসতেন তবে এতক্ষণে আমরা সেই পথেই থাকতাম। এখানে ইন্সপেক্টর উদ্বিগ্নভাবে বললেন, অবশ্যই তার লোকটির কোনো বর্ণনা দিতে পারবেন আপনি? মানে তার পরিচয় সম্পর্কে আপনার কোনো ধারণা নেই, তাই তো? থর্নডাইক উত্তর দিল, আজ্ঞে না, আই এম সরি। আমাদের কাছে কেবল তার পায়ের ছাপটা আছে, আর তার পদচিহ্ন দেখে যা অনুমান করছি তা হলো এই যে তিনি একটি বেটে খাটো মানুষ বা রোগা গোছের। তার পা কিছুটা খোঁড়া। তিনি একটা মোটা লাঠির সাহায্যে হাঁটেন। লাঠিটা তিনি ধরে থাকেন তার বাম হাতে। আমি মনে করি যে তার বাঁ হাঁটুর উপরে কেটে ফেলা হয়েছে, আর তিনি পরেন একটি কৃত্রিম অঙ্গ। তিনি বয়স্ক, মাথায় আংশিক টাক আছে এবং সম্ভবত টাকের জায়গায় সামান্য কিছু চুল আছে যা তিনি
প্রায় আঁচড়ে থাকেন। থর্নডাইকের বর্ণনাটি দেওয়ার সাথে সাথে মুখের ভাবের পরিবর্তন হয় ইন্সপেক্টরের, কিন্তু মিসেস হ্যান্ডলিনের উপর এর প্রভাব ছিল অনেক বেশি লক্ষণীয়। চেয়ার ছেড়ে উঠে তিনি টেবিলের উপর ঝুঁকে পড়েন এবং থর্নডাইকের দিকে বিস্ময়ের ও আতঙ্কিত দৃষ্টিতে তাকান। থর্নডাইক সেই লোকটির বর্ণনা দেওয়া শেষ করার সাথে সাথে তার দিদি মিসেস হ্যান্সের দিকে তাকিয়ে বললেন, দিদি, এটা তো পার্সি, আমার আমার দেওর, লুসির বাবা। থর্নডাইকে দেয়া বর্ণনার সাথে পার্সির দেহের বর্ণনা মিলে যাচ্ছে। তিনি একটা বড় লাঠি ব্যবহার করেন, কিন্তু আমি তো জানতাম তিনি শিকাগোতে আছেন। আমি বললাম, আপনার দেওর মানে লুসির বাবা মিস্টার পার্সি হ্যান্ডলিন? কিন্তু এ কি করে সম্ভব? যে ভদ্রলোক ওই কটেজে থাকেন তার নাম তো হোয়াইট লক। না না, কিছুতেই হতে পারে না। প্রতিবাদ জানান মিসেস হ্যান্ডলিন। হতে পারে না, আমি বলছি তো উনি আমার স্বামীর ছোট ভাই পার্স হ্যালডিন। ওয়েল, যদি তাই হয়। থর্নডাইক দ্রুত তার বাক্সটি পুনরায় গোছাতে গোছাতে বলল, আমাদের এক্ষুনি বেরিয়ে পড়তে হবে, শুভস্য শীঘ্রম। ধন্যবাদ মিসেস হ্যান্স, বাট আমরা আমাদের সাইকেলেই চলে যেতে পারবো। আমরা না হয় পিছনের ওই কার্ট ট্র্যাক দিয়ে বের হব, যেটি আরও রাস্তার সাথে মিলিত হয়। মিসেস হ্যান্ডলিন বললেন। তাহলে আমরা গাড়িতে যাব। এসো দিদি। দুই ভদ্র মহিলা পথ দিয়ে চলে গেলেন আর আমরা আমাদের সাইকেলে চড়ে বসলাম। থর্নডাইক বলল, ওয়েল ইন্সপেক্টর, আপনার অনুমতি থাকলে আমরা আমাদের সাথে এই ল্যাচ কিটা নিয়ে যেতে পারি। কাজটাও কিন্তু বেআইনি। অফিসার আপত্তি করলেন। জানি বেশ অবৈধ, কিন্তু প্রয়োজনীয়। ইন্সপেক্টর মুচকি হেসে বাইরে বেরিয়ে গেলেন। থর্নডাইক তার রাম চাবির গোছা দিয়ে দরজা বন্ধ করে সাইকেলে উঠে পড়ল। আমরাও রওনা দিলাম। আমরা যখন রাস্তার মোড় ঘুরলাম, ডগ কার্টটার সাথে সাক্ষাৎ হলো। আমাদের সাইকেল আর মিসেস হ্যান্সের ডগ কার্ট তখন পাশাপাশি চলছে। ইন্সপেক্টর অতি ধীরে বললেন, আচ্ছা ডক্টর থর্নডাইক, কিভাবে জানলেন লোকটার টাক আছে মাথায়? পায়ের ছাপ না ল্যাচকি দেখে? নিজেই বললেন, ভদ্রলোকের বুদ্ধি আছে মশাই। আমি মৃদু হাসলাম। কথোপকথন বন্ধ করে দিয়েছিলাম এবার। সহসা থর্নডাইক সাইকেল থামাল। আমিও তাই করলাম। বেশ কয়েকটি মোটরের চাকার দাগ ছিল সেখানে। থর্নডাইক সেগুলোতে তাকিয়ে মাথা নাড়ালো। আমি এই টায়ারগুলো দেখলাম। না না, হয় হোয়াইট লক ওরফে পার্সি সে শহরে আছে, নয়তো পাশের রাস্তা দিয়ে চলে গেছে। হোটেলে গাড়ির ঘোড়া এবং সাইকেলগুলো রাখা ছাড়া আর কোনো গতি ছিল না। হঠাৎ এক কামারের দোকানের দরজার সম্মুখে থর্নডাইক দাঁড়ালো। একটা গাড়ির ঘোড়ার নাল লাগানোর জন্যে দোকানটি দেরি অবধি খোলা রাখা হয়েছিল। থর্নডাইক অমায়িকভাবে বলল, গুড ইভিনিং স্যার, আমি আপনার কাছে একটু সাহায্য প্রার্থী। বলছি, আমি এক বন্ধুর ঠিকানা গুলিয়ে ফেলেছি, যে আমার মনে হয় আজ বিকেলে আপনাকে ফোন করেছিল। ভদ্রলোক একটু খোঁড়া, লাঠি নিয়ে হাঁটেন। আশা করি তিনি বলেছিলেন আপনি একটি তালা বা চাবি তাকে তৈরি করে দিন। লোকটি বলল, ও হ্যাঁ তো, হ্যাঁ, তিনি তার ল্যাচকি হারিয়ে ফেলেছিলেন। এখানে আসার সময় তাকে তার মোটর গাড়িটা বাইরে রেখে যেতে হয়েছিল, কিন্তু আমি আমার সাথে কয়েকটি চাবি এনেছিলাম এবং একটি তার ল্যাচে লাগিয়েছিলাম। বেশ বেশ, তার ঠিকানাটা যদি একটু বলে দেন। ওই তো, ওই দেখুন। লোকটি আমাদের রাস্তার শেষ প্রান্তে থাকা একটি বাড়ির দিকে অঙ্গুলি নির্দেশ করলেন। তাকে ধন্যবাদ জানিয়ে আমরাও সেদিকে চললাম। আমি জিজ্ঞেস করলাম, কিভাবে বুঝলে যে পার্সি এখানে এসেছিলেন? ওয়েল মাই ফ্রেন্ড, তোমার উত্তরটা পেয়েছিলাম দরজার কাছে। লক্ষ্য করে দেখলাম যে নরম মাটিতে একটি লাঠি এবং একটি বাম পায়ের অংশের চিহ্ন, তাই সহজেই অনুমেয়, বুঝলে? বাড়িটি সুবিশাল, বহিরুহের মতো দাঁড়িয়ে আছে একটি গলির শেষ প্রান্তে, উঁচু প্রাচীর ঘেরা। রাস্তার মুখোমুখি একটি দরজা এবং একটি চওড়া গাড়ির যাতায়াতের জন্য বিশাল বড় একটি গেট ছিল।
পূর্ব দিকে অগ্রসর হয়ে থর্নডাইক তার পকেট থেকে চাবিটি বের করে তালাতে চেষ্টা করল। এটা পুরোপুরি ফিট, এবং যখন তিনি এটি ঘুরিয়ে দরজাটি খুললেন, আমরা একটি ছোট্ট উঠোনে প্রবেশ করলাম। এটা পেরিয়ে আমাদের বাড়ির সদর দরজায় এলাম। সেটিও থর্নডাইক খুলে ফেলল সেই চাবির গোছা থেকে। আমরা যখন বাড়ির ভেতরে প্রবেশ করলাম, ঠিক তখন উপরের একটি দরজা খোলার শব্দ শুনতে পেলাম। একটা কণ্ঠস্বর ভেসে এলো। কে নিচে কে আছে? আপনি মিস্টার পার্সি হ্যালডিন আশা করি। ইন্সপেক্টর বললেন। কোনো সাড়া এলো না। আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুরু করি। ইন্সপেক্টর সাহেব আমাদের নেতৃত্ব দেন, কিন্তু আমরা মাত্র কয়েক ধাপ উপরে উঠেছি এমন সময় লোকটি আমাদের সামনে চলে এলো। কি হিংস্র দৃষ্টি তার! এক হাতে তার মোটা লাঠি আর অন্য হাতে একটা রিভলভার। আমাদের দিকে রিভলভার দেখিয়ে তিনি চিৎকার করে বললেন, এই তোমরা, যদি তোমরা দুজনে আর একটা পা বাড়াও আমি কিন্তু গুলি করে দেবো। এতে কোনো লাভ হবে না মিস্টার হ্যালডিন। আপনার খেলা যে শেষ সেটা আপনিও খুব ভালো করেই জানেন। একদম না, কেউ এক পাও নড়বে না, কোন রকম চালাকি করার চেষ্টা করবে না, নয়তো গুলি চালিয়ে দেব। ফ্রেডকে তো আমি মারবই, কিন্তু তার সঙ্গে সঙ্গে বেশি চালাকি করলে তোমরাও মরবে, এ কথা জেনে রেখো। আমি বলে উঠলাম, কিন্তু মিস্টার হ্যানলিন, একটা শিশুকে মেরে আপনি কি পাবেন? কি লাভ হবে আপনার? ওইটুকু বাচ্চাটিকে মেরে আপনি কি বা পাবেন? লাভ? লাভ জিজ্ঞেস করছো? তোমার কোনো ধারণা নেই ওর বাপ মানে আমার দাদা কত পয়সা রেখে গেছে? ও মরলে সেই সম্পত্তির অর্ধেক পাবো আমি, আর অর্ধেক পাবে আমার মেয়ে লুসি। লুসিও মরণাপন্ন অবস্থায় রয়েছে, দুদিন পর হয়তো ভাইয়ের কষ্টে মরেই যাবে, তখন ওর ভাগের সম্পত্তিটাও পাবো আমি। বলেই এক অট্ট হাসিতে ফেটে পড়ল মিস্টার হ্যালডিন। ইন্সপেক্টর অনুনয় সুরে বললেন, দোহাই মিস্টার হ্যালডিন, ছেড়ে দিন, বাচ্চাটিকে ছেড়ে দিন। আপনি আপনি প্লিজ বাচ্চাটিকে ছেড়ে দিন। ছেড়ে দেওয়ার জন্য তো এত কাঠ খড় পুড়িয়ে ওকে অপহরণ করিনি আমি। কত কাঠ খড় পোড়াতে হয়েছে, কত অর্থ ব্যয় করতে হয়েছে তার কোনো ধারণা আছে তোমাদের? প্রথমে হোয়াইট লক নামে একটা ছদ্মনাম নেওয়া, শিকাগোয় যাওয়ার নাম করে এই শিকাগোর ফ্ল্যাটের টিকিট বুক করা, আর তারপর এই কটেজ কেনা। ভাবতে পারো কত টাকা আমার খরচ হয়েছে? অবশ্য দাদার সম্পত্তির কাছে সে একবারই নস্যি। একবার এই সম্পত্তির অধিকারী হয়ে গেলে সেই সব টাকা আমার উঠে আসবে। কিন্তু এখন তোমরা সবাই এখান থেকে ভালোই ভালোই চলে যাও, নয়তো বেঘোরে প্রাণ চলে যাবে তোমাদের। আমি থর্নডাইকের দিকে চাইতে গিয়ে কখন যেন অদৃশ্য হয়েছে সে। চারিপাশে তাকালাম, না, সে নেই। মিস্টার পার্সি হ্যালডিন বললেন, আমি 50 অব্দি গুনব, এবং যদি তোমরা না যাও তবে আমি গুলি করব। তিনি গোনা শুরু করলেন। ঠিক তখনই আমি দেখতে পেলাম অতি সন্তর্পণে তার পেছনে এক পা করে এগিয়ে আসছে থর্নডাইক। কখন যে সে তার পেছনের ঘরে অদৃশ্য হয়ে গিয়েছিল টেরই পাইনি। এবার সে ক্রমে একটু একটু করে এগিয়ে আসছে তার দিকে। হোয়াইট লক ওরফে মিস্টার পার্সি হ্যালডিন সেদিকে লক্ষ্য নেই। সহসা সজোরে লাফ দেয় থর্নডাইক তার উপর। পর মুহূর্তে ভীষণ সংঘর্ষ হয়। অতর্কিত আক্রমণের প্রতিরোধের কোনো রকম সুযোগ পান না পার্সি হ্যালডিন। ইন্সপেক্টর তার হাতে হাতকড়া পরিয়ে তাকে গ্রেপ্তার করে নেয়। থর্নডাইকে ইন্সপেক্টর বললেন, বটে, মশাই দুর্দান্ত খেল দেখালেন তো। মিনিট 5 পরে নিদ্রাচ্ছন্ন কিন্তু সুস্থ ফ্রেড। থর্নডাইক ব্ল্যাক হর্স হোটেলে ফিরে এলো। অঝরে কাঁদছিলেন মিসেস হ্যানলিন। অবশেষে আবেগপ্রবণ মিসেস হ্যানলিন হঠাৎ করে থর্নডাইকের দিকে ফিরে তার 2 হাত ধরলেন।
লুসিও তার দোষমুক্ত হল। যথাসময়ে আমার বন্ধুর প্রত্যাবর্তনের সঙ্গে সঙ্গেই আমিও থর্নডাইকের শাসনাধীন হলাম। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো এবং বিশেষভাবে ডক্টর থর্নডাইকের চরিত্রটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অল করে দেবেন, যাতে এই ধরনের সমস্ত গল্পের আপডেট সবার আগে আপনার কাছে আসতে পারে। তবে খুব শীঘ্রই দেখা হচ্ছে আরও একটি নতুন গল্প নিয়ে। শুনতে থাকুন সাসপেন্স থ্রিলার প্ল্যাটফর্ম, আপনার গল্পের প্ল্যাটফর্ম।